নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প পাখির মা। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 7ই সেপ্টেম্বর 1934। তার মৃত্যু হয় 23শে অক্টোবর 2012 সালে। 20 শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক তিনি। 2012 সালে মৃত্যুর পূর্ববর্তী 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তার কবিতার বহু পংক্তি সাধারণ মানুষের মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। তার উল্লেখযোগ্য কতগুলি বই হল হঠাৎ নীরার জন্য, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, সেই সময়, মনের মানুষ ইত্যাদি। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। শুরু করতে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প পাখির মা। ছেলেটা বিশেষ কথা বলে না। বেড়ার বাইরের পেঁপে গাছটা জড়িয়ে ধরে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খোঁড়ে। একটা 8 হাত ধুতি মালকোচা মেরে পড়া, খালি গা, বেশ তেল চকচকে কালো, মুখে দাড়ি গোঁফ নেই, মাথায় ঝাঁকড়া চুল, সেই চুলে লাল পট্টি বাঁধা, তাতে আবার খুঁজেছে শকুনের পালক। বয়স 22-23-এর বেশি না। উঠোনটা ঝাঁট দিতে দিতে মঙ্গলা মুখ তুলে তৃতীয়বার বলল, আজ কিছু নেই রে। উঠোনের এক কোণে প্যাঁক প্যাঁক আর হ্যাঁস হ্যাঁস করছে 3টে হাঁস আর হাসি। তেঁতুল গাছের ঝিরঝিরে ছায়ায় বসে আছে কুকুরটা। ধানের গোলার পাশে খাটিয়া পেতে বসে পুরনো খবরের কাগজ লম্বা করে মেলে পড়ছে জগদীশ। ভাঁজ করা লুঙ্গির ওপর ফতুয়া পরা। তার একটা পা অস্বাভাবিক সরু। জীবনে কখনো সে সোজা হয়ে 2 পায়ে হাঁটেনি। জগদীশ মুখ তুলে জিজ্ঞাসা করল, কে এসেছে? কি চাই? মঙ্গলা সোজা হয়ে দাঁড়িয়ে দূরের শাড়ির আঁচলে মুখটা মুছে বলল, ও সেই লোধাদের ছেলেটা গো, ডুলুং। একটা আতা গাছের আড়াল পড়েছে বলে জগদীশ ছেলেটাকে ঠিক দেখতে পাচ্ছে না। তার ভুরু দুটো ঘোঁচ হয়ে গেল। সে নিম্ন স্বরে বলল, ওকে দিয়ে আজ কি করাবে? মঙ্গলা উত্তর দিল, সেই তো বলছি, আজ কোনো কাজ নেই, তবু দাঁড়িয়ে আছে। এটা হাসির কথা নয়, তবু মঙ্গলা হাসল। অত বড় একটা জোয়ান ছেলে, তবু যেন সব কথার মানে বোঝে না। পেঁপে গাছটার তলায় নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে সে একটা গর্তই করে ফেলেছে। জগদীশ বলল, ওকে যেতে বলে দাও, বলো 2-3 মাসের মধ্যে আমাদের আর লাগবে না। কুকুরটা হঠাৎ যেন ঘুম ভেঙে উঠে ঘেউ ঘেউ করে তেড়ে গেল বেড়ার দিকে। কুকুরটাকে এই চুপ মার বলে মঙ্গলা ডাকলো, কমলা, কমলা, এক বাটি মুড়ি নিয়ে আয় তো। জগদীশ দাঁতে দাঁত পিষে বলল, আবার ওকে মুড়ি খাওয়াবে? মঙ্গলা তো গ্রাহ্য করল না।
জমি জিরে টাকা পয়সার ব্যাপারে সে যেমন তার স্বামীর মতামতের প্রতিবাদ করে না, সেই রকম সংসারের জিনিসপত্র কিংবা কে কী খাবে সে ব্যাপারেও সে জগদীশের মতামতের মূল্য দেয় না। 16-17 বছরের কিশোরী কমলা একটা কলাই করা বাটিতে নিয়ে এলো মুড়ি। সে আগেই ডুলুংকে দেখেছে। মুড়ির সঙ্গে 3টে পেঁয়াজ আর গোটা 10 কাঁচা লঙ্কাও এনেছে। বেড়ার ধারে গিয়ে বলল, এই নাও। হাতের টাঙ্গিটা মাটিতে ফেলে দিয়ে ডুলুং প্রথমে 2 হাত অঞ্জলিবদ্ধ করল। তারপর মুড়ির পরিমাণ অনেকটা দেখে সে ধুতির কাছাটা খুলে মেলে ধরল। এরকম একটা শক্ত সমর্থ পুরুষকে ভিক্ষের মতন মুড়ি দিতে কমলার খারাপ লাগে। আবার ডুলুংকে সে একটু ভয়ও পায়। কেমন যেন খয়েরি ধরনের চোখ, তাতে রাগ রাগ ভাব। মুড়ি পেয়েই পুটুলি বেঁধে মাঠের দিকে নেমে গেল ডুলুং। উঠোনে এসে হাসিতে ফেটে পড়ল কমলা। মঙ্গলা কোমরে হাত দিয়ে হাসতে লাগলো। জগদীশ মন দিয়ে আবার কাগজ পড়ছে। সপ্তাহ 2-1 আগে ধান সেদ্ধ করার সময় অনেকটা কাঠের দরকার পড়েছিল। এদিকে পাটকাঠি পাওয়া যায় না। এদের বাগানেই একটা জারুল গাছে উই ধরে ফোঁপড়া অবস্থায় ছিল। সেটাকে আর রেখে লাভ নেই, কিন্তু অত বড় গাছটাকে চেলা করবে কে? বাড়িতে পুরুষ মানুষ বলতে তো ওই একজন জগদীশ। তার এক পায়ে জোর নেই, সর্বক্ষণ বসে থাকে বলে ইদানিং তার কোমরেও জোর কমে গেছে। লোধাদের এই ছেলেটা মাঠে মাঠে ঘুরে বেড়ায়, তাকে ডেকেছিল মঙ্গলা। তা একবেলাতেই ছেলেটা জারুল গাছটাকে কেটে কুটি কুটি করে ফেললে। তার বদলে 5টা টাকা দিতে সে খুশি। এদের একটা জমিতে মুড়ির ধান হয়। মঙ্গলা সেদিন মুড়ি ভাজছিল। ডুলুং অত খাটল, তাকে কিছু মুড়ি খেতে দেওয়া হলো। সে একখানা দৃশ্য বটে। ছেলেটার ডান বা জ্ঞান নেই, সে 2 হাতে মুড়ি খায়। প্রায় চোখের নিমেষে 1 বাটি মুড়ি শেষ। হাড় দুটি দেব, সে ঘাড় হেলালো। বাঘা ঝাল কাঁচা লঙ্কা সে এমন কচকচ করে চিবোয় যেন টিয়া পাখি। তার ঝালের কোনো বোধই নেই। আবার মুড়ি দেওয়া হলো, তাতে সে জল ঢেলে দলা পাকিয়ে খেতে লাগলো, যেন আগে কখনো সে মুড়ির মতন অমৃত খায়নি। বড় মজা হয়েছিল সেদিন। লোধাদের ছেলেদের দিয়ে কাজ করানো পছন্দ হয়নি জগদীশের। ওদের একবার বাড়ির ভেতর ঢুকতে দিলেই সব ঘাঁতঘোঁত জেনে যায়। তারপর কখন এসে যে চুরি করে সব ফাঁকা করে দেবে তার ঠিক নেই। তাছাড়া এ বাড়িতে কখনো জন খাটাবার দরকার হলে পরিচিত সাঁওতাল পরিবার থেকেই ডাকা হয়। অন্য গ্রামের লোধাদের কাজ দিলে সাঁওতালরা চটে যাবে। তার নীতি কী বা এমন কাজ থাকে, তবু ছেলেটা খোঁজ নিতে আসে। বেড়ার ওধারে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কথা বলে না, কোনো দাবিও জানায় না। তাকে 1 বাটি মুড়ি দিলে সে খুশি হয়ে চলে যায়। কাজের খোঁজে না মুড়ির লোভে সে আসে। মুড়ি কি আর কোথাও পাওয়া যায় না? একদিন মঙ্গলা বাড়ি ছিল না। কনক দুর্গার মন্দিরে মানতের পুজো দিতে গিয়েছিল। ওই ডুলুং বেড়া ঠেলে ঢুকে পড়েছিল উঠোনে। পেঁপে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বোধ হয় আর ধৈর্য ধরে রাখতে পারছিল না। জগদীশ হুঙ্কার দিয়ে বলে উঠেছিল, এই এই ছোড়া, তুই হট করে ভিতরে ঢুকলি যে? কে তোকে হুকুম দিয়েছে? কিরে, ভূতের মতো দাঁড়িয়ে রইলি যে? বাইরে যা, বাড়িতে কেউ নেই। পাথরের মতন শক্ত শরীর, বুকখানা যেন লোহার পাত, মাথায় বাবরি চুল, হাতে ধারালো টাঙ্গি। তবু সেই ছেলে জগদীশের মতন একজন পঙ্গু মানুষের ধমক খেয়ে কুঁকড়ে যায়। পায়ে পায়ে পালায় উঠোন ছেড়ে। যার শরীরে শক্তি নেই, তার তাকত হলো টাকা। যার টাকার জোর থাকে তার বন্দুকও থাকে। জগদীশের বন্দুক তো আছেই, তাছাড়াও আশেপাশের 4-5খানা গ্রামের মানুষ জানে জগদীশের মতন সেরা মাথা আর কারোর নয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত
প্রতিদিন বসে থাকে উঠোনের ওই খাটিয়ায়। খুব বৃষ্টির সময় খাটিয়াটা টেনে আনা হয় একটা ছাউনির তলায়। ওইখানে বসে বসে জগদীশ তার বিষয় সম্পত্তি চালায়। তার জমি চাষ করে বর্গাদার। জগদীশ কখনো তাদের সঙ্গে হেসে কথা বলে, কখনো ধমকায়, কখনো অযাচিতভাবে 2 পয়সা বেশি দেয়, কিন্তু কেউ তাকে এক কড়া ফাঁকি দিতে পারে না। সব দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি। এইভাবে সে তার 2 মেয়ের বিয়ে দিয়েও জমি বাড়িয়েছে। তবে নিছক বিষয় নয় জগদীশ, সে পড়াশোনা করা মানুষ। স্কুলে ক্লাস 9 পর্যন্ত পড়েছিল, তারপরে এই খাটিয়ায় বসে বসেই সে নিজেকে শিক্ষিত করে তুলেছে। যখনই সময় পায় সে কিছু না কিছু পড়ে। পোস্ট অফিসে তার নামে খবরের কাগজ আসে, পত্রপত্রিকা আসে। পঙ্গু পা নিয়ে সে কদাচিৎ বাড়ির বাইরে যায় বটে, কিন্তু সারা দেশে কোথায় কি ঘটছে সব খবর তার জানা। এমনকি বিদেশি অতিথিও আসে তার বাড়িতে। ধানের গোলাটা নিছক শোভা। গোমুখ্য ছাড়া কি কেউ আজকাল উঠোনের গোলায় ধান ভরে রাখে? এ যেন নিমন্তন্ন করে চোর ডাকাতদের ডেকে আনা। 1 বস্তা খোড়াকিল চাল লেখে বাকি সব দাদন দিয়ে দেয় জগদীশ। কাঁচা টাকাও সে বাড়িতে রাখে না। তাহলে আর গ্রামে পোস্ট অফিস হয়েছে কেন? তার বন্দুক আছে বটে, কিন্তু কখনো বার করে না। বছরে একবার শুধু এসডিও অফিসে সে লাইসেন্স রিনিউ করে নিয়ে আসে। বছর 7 আগে জগদীশ একবার একটা পাগলা কুকুরকে 1 গুলিতে খতম করে তার হাতের টিপ বুঝিয়ে দিয়েছিল। গ্রামের বহু লোক এখনও সেই গল্পই করে। ধানের গোলা একেবারে শূন্য রাখতে নেই, তাই 2 কিলো ধান সেখানে ঢালা হয় প্রতি মরশুমে। জগদীশ মঙ্গলাকে বলে মাঝে মাঝে গোবর ছড়া দিয়ে গোলাটা লেপে দিতে। তখন গোলাটা বাপদাদার আমলের মতন সুন্দর দেখায়। জগদীশের দেখতে ভালো লাগে। গোলাটায় হেলান দিয়ে সে বসে। তার বাড়ির ডান পাশে নিজস্ব বাগান, তারপর ঢালু হয়ে নেমে গেছে খাঁখা মাঠ, তারপর নদী। সেদিকেই চোখ চলে যায়। অনেক দূরে একটা পাকুড় গাছের নিচে বসে আছে লোধাদের সেই জোয়ান ছেলেটা। মুড়ি খাওয়া তার হয়ে গেছে এতক্ষণে। মাঝে মাঝে সে হাতের টাঙ্গিটা তুলে লাফাচ্ছে, হুমড়ি খেয়ে পড়ছে মাটিতে, ঠিক যেন একটা ছায়া পুতুলের নাচ। চায়ের গেলাস হাতে নিয়ে এসে কমলা ওইদিকে তাকিয়ে একটুক্ষণ দেখে জিজ্ঞাসা করলো, বাবা, ওই ছেলেটা সারা দুপুর মাঠে মাঠে ঘুরে বেড়ায় কেন? ও কোনো কাজ করে না? জগদীশ বলল, ওরা কি কাজ করবে? চাষের কাজ জানে না, কিছু জানে না। কোনো কাজেই ওদের 1 দিনের বেশি 2 দিন মনই বসে না। মাঠে মাঠে কেন ঘোরে জানিস? ইঁদুর খোঁজে। ইঁদুর? রে ইঁদুর। ফসল কাটা হয়ে গেছে, এখন কুড়ো ধানের লোভে মোটা মোটা ইঁদুর মাঠে এসে হুটাপুটি করবে। ওরা ইঁদুর ধরে সেই মাংস খায়। ইঁদুরের মাংস খায়? থু থু। ইঁদুরের মাংস বোধহয় খেতে খুব খারাপ হবে না রে। খরগোশের থেকে খারাপ হবার তো কোনো যুক্তি নাই। ও সারা বছর ইঁদুর খায়? না 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 না, অত ইঁদুর পাবে কোথা থেকে? তাছাড়া ইঁদুর ধরাও তো সোজা কম্ম নয়। যখন মাঠে কিছু পায় না তখন জঙ্গলে যায়। নদীর ওধারে ওই যে জঙ্গল, ওখানে 2-1টা খরগোশ মরগোশ যদি পেয়ে যায়, অনেক গাছতলায় ছাতু হয়, বুনো জাম আর কুসুম ফল খায়। ওরা বিয়ের সময় কি করে জানিস? কমলা 2 দিকে মাথা নাড়ে, না। ওই যে ছোঁড়াটা ডুলুং, মনে করো ওর বিয়ে করার শখ হয়েছে, একটা মেয়েকে মনেও ধরেছে বেশ। তখন ও মেয়ের বাপকে জঙ্গলে ডেকে নিয়ে যাবে। তরবর তরবর করে একটা বড় গাছের ডগায় উঠে গিয়ে 1 হাত ছড়িয়ে হেঁকে বলবে, ওই যে দেখছো টিলাটার মাথায় একটা শিমুল গাছ লিলি করছে, এখান থেকে ওই পর্যন্তকে জঙ্গল হলো গে আমার। তার মানে কি হলো বলতো?
কমলা আবার দুই দিকে মাথা নাড়ে। জানি না। জগদীশ বলল, জঙ্গলে মালিক তো আর ও নয়, জঙ্গল সরকারের। বিয়ের পাত্তর জানাবে যে এতখানি জঙ্গলের ফলমূল কুড়োবার সে হকদার। সেই রোজগারে সে বউকে খাওয়াবে, বোঝ। কমলা একবার মুগ্ধ দৃষ্টিতে তাকালো বাবার দিকে। তার জ্ঞানের বয়স থেকে সে বাবাকে এই খাটিয়ার সঙ্গে সেটে থাকতেই দেখেছে। কখনো জগদীশ ওই ডাঙা জমি কিংবা নদীর ওপারের জঙ্গলে যায়নি। খোড়া পাটা এখন প্রায় অসাড় হয়ে গেছে বলে সে আর হাঁটতেই চায় না। কমলা একদিন শুনেছিল তার বাবা একজনকে রাগ করে বলেছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ভিখিরিরা, আমাকে কি সেই পেয়েছ? মাঠে বা জঙ্গলে যায় না জগদীশ, তবু সে মাঠ আর জঙ্গলের সব বৃত্তান্ত জানে। কমলা তারপর চেয়ে রইল নদীর ওপারে অস্পষ্ট অরণ্যের দিকে। সে যেন সঙ্গে সঙ্গেই দেখতে পেল একজন সুঠাম যুবক একটা বিশাল শিরীষ গাছের মগডালে উঠে চিৎকার করে বলছে, এই জঙ্গল আমার, আমার, আমার। ডুলুঙের কি বিয়ে হয়ে গেছে? ওর মুখ দিয়ে তো কোনো কথাই বেরোয় না। এক ঝলক শীতের হাওয়ায় সে শরীরে আদর করে দিল। এখন রোদ্দুরটা কি মনোরম লাগছে। এক্কা দোক্কা খেলার মতন পা ফেরার ভঙ্গিতে কমলা ছুটে চলে গেল পুকুর ধারে। দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথমে ঘুম ভাঙল মঙ্গলার। যাকে গোটা সংসারে ঝক্কি ঝামেলা পোহাতে হয়, সেই মেয়ে মানুষের ঘুম কখনো গাঢ় হয় না। এই তো মাস দুয়েক আগে এক চোর এসেছিল। কুকুরটা ঘেউ ঘেউবার আগেই সামান্য শব্দ শুনেই মঙ্গলা উঠে বসে চেঁচিয়েছিল, কে কে? তার সেই চিৎকার শুনে ভেগে গিয়েছিল চোরেরা। রাত বিরেতে একা বাইরে বেরোতেও ভয় পায় না মঙ্গলা। আজও মঙ্গলা চোখ মেলে উৎকণ্ঠ হলো। প্রথমে মনে হলো স্বপ্ন, ঝড় এলো নাকি। সবে মাত্র কুমড়োর ডগাগুলো ঘরের চালে তুলে দেওয়া হয়েছে, ওগুলো সব নষ্ট হয়ে যাবে যে। না না, অঘ্রাণ মাসে ঝড় আসবে কেন? তাহলে তাহলে কি অনেক মানুষজন জড়ো হয়ে কথা বলছে? কয়েক মুহূর্তেই মঙ্গলার ঘোর কেটে গেল। স্বামীর গায়ে ধাক্কা মেরে সে চেঁচিয়ে উঠল, ওরা এসে গেছে! কি গো, ওরা এসে গেছে গো, শুনছ? পাশের ঘরে কমলা, তার ছোট বোন নীতি, বুড়ি পিসি, তার ছেলে নাড়ু সবাই জেগে উঠেছে। জগদীশ লম্বা টর্চটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে এলো। জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে উঠোন। ঝড় বৃষ্টি কিছু নেই, তবু শোঁ শব্দ হচ্ছে মাথার ওপরে। লম্বা ডানা মেলে বিশাল আকারের এক একটা পাখি বাড়িটার ওপর দু এক চক্কর ঘুরে তারপর ঝুপ করে এসে বসছে শিরীষ গাছে, একটার পর একটা। কমলা ফিসফিস করে বলল, মা, ও মা, আগের বছর ওরা দুপুরবেলা এসেছিল না? মঙ্গলা মাথা নাড়ল। কোনো বছরই ওরা রাত্রিরে আসেনি। এখন রাত অন্তত 3 প্রহর হবে। কত দূর থেকে রাত্রির আকাশ পেরিয়ে ওরা আসে, তবু এই বাড়ির বাগান চিনতে ভুল হয় না। নাড়ু গুনতে লাগলো, 13, 14, 15। একবার দিনের বেলা ওরা গুনেছিল 207টা। গাছে বসার পর ওরা ডাকছে, কক 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 কক। এক এক সময় মানুষের গলার আওয়াজ বলে ভুল হয়, ঠিক যেন মানুষের মতনই পরস্পরের সঙ্গে ওরা কথা বলে। যেন ওরা বলতে চাইছে, আমরা আবার এসেছি গো, তোমাদের অতিথি, চিনতে পারছো? শেষ দুটো পাখি এখনো বসেনি, ঘুরতে ঘুরতে অনেকটা নিচে নেমে এসেছে।
ডানা ঝটপটিয়ে যেন ওদের প্রণাম জানাচ্ছে। কমলা বলে উঠল, কি সুন্দর! বেশিক্ষণ দাঁড়াতে পারে না জগদীশ। সে একটা মাচিয়া পেতে বসল, সিগারেট ধরালো। ঠান্ডা বাতাস চাঁদের আলোয় নির্মল। তার মধ্যে সাদা ধপধপে একটা পাখিকে দেখে মনে হয় যেন স্বর্গের পুরী। একসময় মঙ্গলা বলল, এবার ভেতরে চলো, বুঝলে, ঠান্ডা লেগে যাবে। জগদীশ বলল, তোমরা শুয়ে পড়ো গে, আমি আর একটু বসি। এখন প্রত্যেক দিনই এই পাখিগুলোকে দেখা যাবে, তবু এই চাঁদের আলোয় ওদের ওড়াউড়ি দৃশ্য জগদীশকে মুগ্ধ করে রাখে। প্রখর বিষয় বুদ্ধিসম্পন্ন জগদীশের এই পাখিগুলো সম্পর্কে প্রীতি অনেকের কাছে রহস্যময় বলে মনে হয়। এদের সঙ্গে তার লাভ লোকসানের বিন্দুমাত্র সম্পর্ক নেই। তবে এটা বিস্ময়কর ঠিকই, এই বিদেশি পাখিরা এ গ্রামের আর কোনো বাড়িতে যায় না, আর কোনো গাছেও বসে না। জগদীশের বাগানে দুটি মাত্র শিরীষ গাছই তাদের পছন্দ। সেই দুটি গাছে অতগুলো পাখি গাদাগাদি করে থাকে। এক এক সময় ওরা সবাই মিলে যখন কক কক করে, তখন আর কোনো শব্দ শোনা যায় না। এই সারস জাতের পাখিগুলো যে ঠিক কোথা থেকে আসে তা সঠিক জানে না কেউ। কেউ বলে অস্ট্রেলিয়া, কেউ বলে সুইডেন। এই দুটো দেশ যে পৃথিবীর একেবারে বিপরীত দিকে, সে জ্ঞান জগদীশের আছে। পাখি সম্পর্কে সে বাংলা বইও আনিয়েছে কলকাতায় অর্ডার দিয়ে। মাইগ্রেটরি বার্ডদের সম্পর্কে সে পড়েছে। কিন্তু তার বাগানের পাখিগুলো যে ঠিক কোন দেশ থেকে উড়ে আসে তার হদিশ সে আর পায়নি। সাঁওতালরা বলে সাহেব পাখি। নিজের বাড়ির উঠোন ছেড়ে কোথাও যায় না জগদীশ। এই পাখিগুলো তার কাছে বাইরের পৃথিবীর দূত। শহরের মানুষ এদিকে বেড়াতে এলে পাখিগুলো দেখতে আসে। এক একজন এক এক রকম ইংরেজি নাম বলে, কিন্তু বাংলায় কেউ কিছু স্পষ্ট করে বোঝাতে পারে না। খবরের কাগজের লোক এসে দু একবার ছবিও তুলে নিয়ে গেছে। বাইরের লোক এ গ্রামে এসে জিজ্ঞাসা করে, পাখাওয়ালা জগদীশ মণ্ডলের বাড়ি কোনটা? এ গ্রামের মানুষ কেউ ওই পাখিদের মারে না, সাঁওতালরাও মারে না। পাখিগুলো তাদের অতিথি। শুধু ভয় লোধাদের সম্পর্কে। এককালে ওরা ছিল যাযাবর। এখন ঘরবাড়ি বেঁধে থাকলেও ওদের কারুর কারুর স্বভাব আজও অনেকটা বনচর ধরনের রয়ে গেছে। মাঠে জঙ্গলে ঘুরে বেড়ায়। যে জঙ্গলে কোনো জানোয়ার নেই বলে সবাই ভাবে, সেখান থেকেও ওরা হঠাৎ একটা শুয়োর মেরে নিয়ে আসে। সাপ মারে, ইঁদুর মারে, কবুতর মেরে পুড়িয়ে খায়। এরকম বড় বড় সারস পাখি পেলে তো তারা মারবেই। এক একটা পাখির মাংস হবে অন্তত 4-5 কিলো। লোধাদের সঙ্গে সাঁওতালদের সম্পর্ক ভালো না। লোধারা সাধারণত প্রকাশ্যে নিজেদের এলাকা ছেড়ে এ গ্রামে আসেও না। তবু কয়েকজনকে ধরে সাবধান করে দেওয়া হয়েছে। গ্রামে কোনো বাড়িতে বড় রকমের চুরি হলে 2-4টে লোধাকে ধরে ঠেঙানি দেওয়া হয় এক চোট। তারা চুরি করুক বা না করুক সে প্রমাণের দরকার নেই, ওদের ভয় পাইয়ে রাখাটাই দরকার। জগদীশ সারা রাত বসে রইল জ্যোৎস্নার মধ্যে। সকালবেলায় মঙ্গলা বাগানের শিরীষ গাছ দুটোর তলায় গিয়ে কুলোয় ধান দুব্ব দিয়ে পাখিগুলোকে বরণ করল। কমলা শাঁখ বাজালো, উলু দিল বুড়ি পিসি। ধানগুলো দুটো গাছের গোড়ায় ঢেলে দিল মঙ্গলা। যদিও এই পাখিরা এই ধান খায় না। গাছগুলো একেবারে সাদা ধপধপে হয়ে গেছে, যেন তিল ধারণের জায়গা নেই। পাখিগুলো ঠেলাঠেলি করছে নিজেদের মধ্যে, তবু ওরা অন্য গাছে যাবে না। এই গাছ দুটোই যে এদের এত পছন্দ কেন কে জানে। কত শত মাইল দূর থেকে তারা উড়ে আসে, এখানে নামে, একবারও ভুল করে অন্য কোনো গাছে বসে না। কমলা বলল, এই দেখ নাড়ু, এবার মনে হচ্ছে 3-4টে নতুন বাচ্চা এসেছে, দেখ।
পাখিগুলোর মধ্যে ছোট বড় আছে, কিন্তু কোনগুলো যে ঠিক বাচ্চা তাও ওরা বুঝতে পারে না। তবু নাড়ু বিজ্ঞান মতো বলল, 3-4টে নয়, 11টা বাচ্চা, আমি গুনেছি। বাড়ির কুকুরটা পর্যন্ত এই পাখিগুলোকে চেনে। কোনো পাখি কখনো দইবাত গাছ থেকে খসে পড়লেও সে তেড়ে যায় না, কুই কুই শব্দ করে লেজ নাড়ে। এক এক সময় সে গাছতলায় গেলেই তার গায়ে পিচিং পিচিং করে পাখিদের পুলিশ পড়ে। মঙ্গলা নাড়ুরা হেসে ওঠে। সব পাখিগুলো একসঙ্গে খাবারের সন্ধানে যায় না, এক ঝাঁক যায়, এক ঝাঁক ফিরে আসে। ওরা জঙ্গলের মধ্যে যেতেও চায় না, নদীর ধারটাতেই বেশিরভাগ সময় বসে। ওরা যে ঠিক কী খেয়ে বেঁচে থাকে তাও বোঝা যায় না। শীতের শীর্ণ নদীতে কী বা মাছ আছে, গিরি উগলিও তেমন চোখে পড়ে না। তবে ওরা লম্বা লম্বা ঠোঁট ডুবিয়ে প্রায়ই জলপান করে অনেকখানি। সব পাখির মধ্যে সারস জাতীয় পাখির এই জলপিপাসা বেশি, একথা জানিয়েছে জগদীশ। হয়তো এই ছোট্ট নদীর জলটাই ওদের বেশি পছন্দ, সেই জন্যই ওরা এখানে আসে। ওরা মানুষদেরকে ভয় পায় না, তবে মানুষদের সঙ্গে কিছুটা দূরত্ব রাখে। নদীর ধারে জঙ্গলের দিকটায় ওরা দল বেঁধে বসে, সেদিকে কখনো মানুষ এসে পড়লে ওরা মুখ তুলে দেখে, একটুক্ষণ অপেক্ষা করে, যেন ওরা মানুষ চিনে। কোনো কোনো মানুষের চোখ দিয়ে কিছু বোঝে, হঠাৎ দল বেঁধে একসঙ্গে উড়ে যায়। আবার কোনো কোনো মানুষ দেখলে একটু সরেও না। প্রথম কয়েকদিন কমলা, নীতি, নাড়ুদের খুব উৎসাহ থাকে। অনেকক্ষণ বাগানে বসে থেকে পাখিগুলো ডাক শোনে, কীর্তিকলাপ দেখে, নদীর ধার পর্যন্ত গিয়ে কোনো পাথরের আড়ালে বসেও থাকে। গ্রামের অন্য ছেলেমেয়েরা এলে তাদের দিকে কমলা অবজ্ঞার দৃষ্টিতে তাকায়। এসব তাদের বাড়ির পাখি, তাদের নিজস্ব। নদীর ধারের সব কাশফুল এখনো শুকিয়ে যায়নি, তাদের সঙ্গে যেন মিশে গেছে ঝাঁক ঝাঁক সারস। মাঝে মাঝে এক একটা লম্বা ডানা ঝাপটে চলে যাচ্ছে দিগন্তের দিকে, আবার ফিরে আসছে। নদীর ওপর চক্রাকারে ঘুরতে ঘুরতে নামিয়ে দিচ্ছে দুটি পা, নখগুলো ছড়ানো, একটা ছাতার মতো আস্তে আস্তে পড়ছে নদীর জলে। পাকুড় গাছের তলায় বড় পাথরটা আড়ালে বসেছিল ডুলুং। কমলাদের দেখে উঠে দাঁড়ালো। মাথার লাল ফেটটিতে শকুনের পালকের বদলে আজ একটা সাদা পালক গোজা, হাতে টাঙি, খয়েরি চোখের দৃষ্টি নিষ্পলক। নাড়ুর বয়স মাত্র 11। বড়দের গলার আওয়াজ নকল করে সে তোড়পে বলল, এই তুই এখানে কি করছিস? ডুলুং কোনো উত্তর দিল না। নাড়ু কমলার দিকে তাকিয়ে বলল, এ বেটার মতলব খারাপ। কমলা একটু লজ্জা পেয়েছে ওকে দেখে। গতকাল সকালে ওই ডুলুং এসে দাঁড়িয়েছিল উঠোনের বেড়ার পাশে। মঙ্গলা তখন পুকুরে স্নান করতে গেছে। জগদীশ খুব জোর দাবড়ি দিয়েছে ডুলুংকে। রোজ রোজ মুড়ি ভিক্ষে করতে আসিস, তোর লজ্জা করে না? এ বাড়িতে কোনো কাজ নেই, যা ভাগ। বাড়িতে মুড়ি ফুরিয়ে এসেছে, অন্যদের দান করার মতো বিশেষ নেই। তবু মঙ্গলা থাকলে দুটি দিত নিশ্চয়ই। ডুলুং কমলার দিকে এমনভাবে তাকালো যেন সব দোষ তার। এই বছরই পুরুষ মানুষের সোজাসুজি দৃষ্টি দেখলে কমলার গা শিরশির করতে শুরু করে। সামনের বৈশাখে তার বিয়ে ঠিক হয়ে আছে নীলমণির হাটের জগন্নাথ দাসের ছেলে গগনের সঙ্গে। ওদের একটা মুদির দোকান আছে, গোয়ালে 5টা গরু আছে। মাত্র তো 2খানা গ্রাম পড়ে। ওই বাড়িতে যদি ডুলুং কখনো যায়, কমলা তাকে পেট ভরে মুড়ি খেতে দেবে। কমলা জিজ্ঞাসা করল, এই তোমার বিয়ে হয়েছে? তুমি একটা গাছের মাথায় চড়ে। কমলার কথায় ভ্রুক্ষেপ করল না ডুলুং। দৌড়ে নেমে গেল নদীতে।
তারপর হাঁটু সমান জল ছপছপিয়ে নদী পার হয়ে নলখাগড়া জঙ্গলে মিলিয়ে গেল। সেদিকে উৎসুক নয়নে চেয়ে রইল কমলা। সেই ছোটবেলায় সে ওই জঙ্গলে গিয়েছিল। এখন সবাই যেতে বারণ করে। ওখানে নাকি লুকিয়ে থাকে চোর ডাকাতেরা। কারা যেন গাছ কাটে, মড়মড় করে ভেঙে পড়ে বড় বড় শাল গাছ। জঙ্গল নিকেশ হয়ে যাচ্ছে প্রায়। উঁচু উঁচু গাছগুলো সব নষ্ট হয়ে গেলে ডুলুং কোন গাছের ডগায় চড়ে বলবে এই জঙ্গল আমার? পাখিগুলো হঠাৎ জোরে জোরে ডাকতে শুরু করেছে। এক এক জায়গায় 10-12টা পাখি কক করতে করতে লাফাচ্ছে। কিসের যেন একটা চাঞ্চল্য ওখানে। নদীতে গা ভাসিয়ে যে পাখিগুলো অপ্সরার মতো স্নান করছিল তারাও ডেকে উঠল। নাড়ু উত্তেজিত হয়ে বলল, ইঁদুর ইঁদুর! একটা মস্ত ধেড়ে ইঁদুর প্রাণ ভয়ে ছুটছে এদিক ওদিক। 10-12টা সারস তাকে ঘিরে ধরে ঠোকরাবার চেষ্টা করছে। ইঁদুরটা পালাতে পারল না। মিনিট খানেকের মধ্যেই একেবারে নিশ্চিহ্ন। কমলার গাটা গুলিয়ে উঠল। এমন সুন্দর ধবধবে সারসগুলো ইঁদুর খায়? ডুলুং এখানে ইঁদুর খুঁজতে এসেছিল। প্রতি বছর এই সারসরা এসে ডুলুংয়ের খাদ্যে ভাগ বসায়। পরক্ষণেই কমলা আবার ভাবল, ও মা, এ আবার কি কথা? ইঁদুর বুঝি মানুষের খাদ্য? সাপ কিংবা পাখিদেরই তো ইঁদুর মারার কথা। কাকচিল্লাও তো ইঁদুর পেলেই ধরে। পরিচ্ছেদ 3। নদীর ওপারে কাশবনের আড়ালে গুড়ি মেরে বসে আছে ডুলুং। হাতে তার গুলতি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে সে। সারা শরীরে তার আশঙ্কা ও উত্তেজনা। ফসকে যাচ্ছে বারবার। একবার সে ঠেক লাগিয়ে দিল। একটা ছোট মতো সারস ঢলে পড়েছে। এক লাফে বেরিয়ে এলো ডুলুং। দ্রুত দেখে নিল এদিক ওদিক। পাখিটা ঘোরাচ্ছে। ওড়ার চেষ্টা করে উঠতে পারছে না উঁচুতে, কোকিয়ে কোকিয়ে উঠছে। ডুলুং ঝাঁপিয়ে পড়েই টাঙ্গি দিয়ে এক কোপ বসালো পাখিটার গলায়। ফিনকি দিয়ে রক্ত এসে পড়ল ডুলুংয়ের গায়ে। কিন্তু পাখিটা এখনো মরেনি। নদীতে নেমে পড়ার চেষ্টা করছে। ডুলুং আবার গিয়ে পা চেপে ধরল। এলো পাতাড়ি টাঙ্গি চালাতে লাগলো। অন্য সারসগুলো প্রথমটায় ভয় পেয়ে হুশ করে উড়ে গেল একসঙ্গে। একটু দূরে গিয়ে বসল। উঁচু গলায় চিৎকার করতে লাগলো, যেন অন্য সঙ্গী সাথীদের ডাকছে। আবার তারা লাফিয়ে লাফিয়ে আসতে লাগলো। এত বড় পাখি, লম্বা ধারালো ঠোঁট, একসঙ্গে অন্তত 30টা রয়েছে। তবু ওরা মানুষকে আক্রমণ করতে জানে না, শুধু চিৎকার করে। ডুলুং যেটাকে ধরেছে সেটা প্রায় বাচ্চাই। বেশিক্ষণ সে জুঝতে পারল না। মুন্ডটা আলাদা করে ফেলেছে ডুলুং। পাখিটার চোখ দুটো স্থির। তাড়াতাড়ি পালক আর চামড়া ছাড়িয়ে সে জলে ভাসিয়ে দিতে চাইল। কিন্তু এখন তার মাথার ওপর 4-5টা পাখি খুব কাছে সে তীব্র স্বরে কক কক করছে। চিলে ছোঁ মারে কাকেরাও মাথায় ঠোকর দেয়। ডুলুং ভয় পেয়ে গেল। সে প্রথমে পাখিটার ধরটা নিয়ে দৌড়ালো। তারপর আবার ফিরে এসে মুন্ডটাও কুড়িয়ে নিল। এক হাতে টাঙ্গিটা মাথার ওপর ঘোরাতে ঘোরাতে সে ছুটল প্রাণপণে। পাখিদের ডাক আর আর্তনাদের মধ্যে একটা তফাৎ বোঝা যায় ঠিকই। রক্তাক্ত পালক খসে খসে পড়ছে। পাখিটাকে এক হাতে ঝুলিয়ে জঙ্গলের দিকে ছুটছে ডুলুং। তাকে নদীর এপার থেকে দেখতে পেয়ে গেল নাড়ু। নাড়ুও রক্তের গন্ধ পেয়েছে। জঙ্গলে গিয়ে একটা ঝোপের আড়ালে সে বেশ কিছুক্ষণ নিঃশব্দে উবু হয়ে বসে রইল ডুলুং। তার সারা শরীরে একটা কাঁপুনি ধরে গিয়েছিল। তার পেটের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল সকাল থেকে।
সেটাও কমে গেছে অনেকটা। এত বড় শিকার সে কোনো দিনও পায়নি। এই শিকারের বিপদটাও সে জানে, কিন্তু ক্ষুধার্ত পেট নিয়ে চোখের সামনে এমন লোভনীয় খাদ্য দেখে সে আর মাথাটা ঠিক রাখতে পারেনি। কেউ তাকে তাড়া করে এলো না, কোনো হইচই রব শোনাও গেল না। আস্তে আস্তে পালকগুলো সব ছাড়িয়ে এক জায়গায় জড়ো করলো সে। ওগুলো কাজে লাগবে। মাংসগুলো টুকরো টুকরো করে কেটে বুনো কলাপাতায় মুড়ে নিল। তারপর সন্ধ্যের মুখে নিজের গ্রামের বাড়িতে ফিরে গেল সে। বেশি লোককে জানানো যাবে না, আজ তাদের বাড়িতে ভোজ হবে। সে জঙ্গল থেকে পাখি মেরে এনেছে। নাড়ু গিয়েই প্রথমেই বলল কমলাকে। তার আনন্দ এই যে জগদীশ মামা এবার গুলি করে ডুলুংকে মারবে। নাড়ুর চেয়ে কমলার বয়স বেশি, সে বিপদের সম্ভাবনাটা ঠিক বুঝল। সে নাড়ুর চুলের মুঠি ধরে শাসালো, খবরদার খবরদার বাবাকে বলবি না, তাহলে তোকে খেতে দেবো না। মাকে মাকে বলবো, মাও কিন্তু তোকে ভাত দেবে না। মঙ্গলা শুনে মুখ কালো করে ফেলল। এই পাখি মারলে বাড়ির অকল্যাণ হবে। এরা অতিথি, ছোট মেয়েটার কাল থেকে জ্বর। ঠিক করে মাটিতে থুতু ফেলে মঙ্গলা বলল, থু, নিমো খারাম। কিন্তু জগদীশকে জানানো চলবে না। জগদীশ শুনলেই সব দোষ চাপাবে লোধাদের ঘাড়ে। ডুলুংকে বাড়িতে ডেকে এনে কাজ দেওয়া হয়েছে বলে মঙ্গলাকেও দোষের ভাগী হতে হবে। আজ শিরিষ গাছ দুটোয় সন্ধ্যের পরেও কোলাহল খুব বেশি। জগদীশ আপন মনে বলল, গাছে সাপ উঠল নাকি? মঙ্গলা বলল, না না, শীত পড়ে গেছে, এখন আবার সাপ আসবে কোথা থেকে? জগদীশ বলল, একটা ঢ্যাম নাকি পরশু আমি দেখেছি বেগুন ক্ষেতের পাশে। গায়ে চাদর জড়িয়ে লম্বা টর্চটা নিয়ে জগদীশ খোঁড়াতে খোঁড়াতে গেল শিরিষ গাছ তলায়। আলো দেখে পাখিরা আরও জোরে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাপ চোখে পড়ল না। খাওয়া দাওয়ার পর জগদীশ দাওয়ায় বসে পর পর সিগারেট টেনে যেতে লাগলো। আজ তার চোখে ঘুম নেই। একসময় সে মঙ্গলাকে ডেকে বলল, শোনো, একটা পাখি কাঁদছে, একেবারে ঠিক কান্নার শব্দের মতন। সারাদিন খাটিয়ায় বসে থাকে জগদীশ। পাখির ডাক শুনতে শুনতে সে বোধহয় পাখির ভাষাও শিখে ফেলেছে। মঙ্গলা কান পেতে শুনল, কক কক কক, এর মধ্যে শুধু একটা যেন কোঁ কোঁ টানা সুর। কান্নার মতনই শোনায় বটে, মানুষের কান্নার সঙ্গে খুব একটা তফাৎ নেই। খুব সাবধানে মঙ্গলা বলল, দু একটা বাচ্চা তো মরেই। সে কথা ঠিক, এখানে সে 2-2.5 মাস থাকে, তার মধ্যে বেশ কয়েকটা পাখি নিজে নিজেই মারা যায়। গাছ থেকে খসে পড়ে, শুকনো রক্তশূন্য চেহারা। পাখিরাও বুড়ো হয়ে যায়। পাখিদেরও শিশুর মৃত্যু আছে। মরা পাখিগুলোকে ওরা কুকুরটাকেও খেতে দেয় না, যত্ন করে তুলে নিয়ে নদীতে ফেলে আসে। গাছের ওপরের পাখিরা সব লক্ষ্য করে। গাছ থেকে খসে পড়া মৃত পাখিদের জন্য জীবন্ত পাখিরা কোনোদিনও শোক করেনি, কিন্তু আজ যেন স্পষ্ট কোনো কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। জগদীশকে অন্যমনস্ক করার জন্য মঙ্গলা 5 রকম সংসারের কথা বলে। ধান চাষের হিসেব নিতে নিতেও জগদীশ এক এক সময় বলে উঠল, ঠিক মানুষের মতো কাঁদছে মনে হচ্ছে না? এরকম আগে কখনো শুনেছ? মঙ্গলা বলল,
কমলা কখন থেকে পাত পেরে বসে আছে, তুমি খাবে না? এসো। কান্নার আওয়াজটা শুনতে শুনতে জগদীশ অনেক রাত পর্যন্ত ঘুমের মধ্যে ছটফট করল। পাশের ঘরে নাড়ুকে কমলা আরও অনেকবার ভয় দেখিয়েছে। ভোর হতে না হতেই জগদীশ আবার গেল গাছতলায়। একটাও মরা পাখি নেই সেখানে। এরপর দুদিন পাকুর গাছতলায় পাথরের পাশে বসে তীক্ষ্ণ নজর রাখল কমলা আর নাড়ু। নীতির জ্বর খুব বেড়েছে। চিল্কিগড় থেকে ডাক্তার ডেকে আনা হয়েছিল তার জন্য। মঙ্গলা কেঁদে চোখ ফুলিয়েছে। এক একবার সে কমলার দিকে রোষের দৃষ্টিতে তাকায়। মা মেয়েতে যুক্তি হয়েছিল যে অশুভ সংবাদটা জগদীশের কানে তোলা হবে না, কিন্তু এখন এক একবার মঙ্গলার মনে হয় ডুলুংয়ের শাস্তি পাওয়া দরকার, নইলে পাখির মায়ের কান্না থামবে না। ওর অভিশাপেই কি মঙ্গলাকে সারা জীবন কাঁদতে হবে? কমলা আর নাড়ু দেখতে পায় না ডুলুংকে। সে বোধ হয় ভয় পেয়ে আর আসছে না এদিকে। ডুলুং অবশ্য ঠিকই আসে, এই গ্রামে ঢোকে না। জঙ্গলের মধ্যে বসে থাকে, বিকেলের পর গুড়ি মেরে এগোয় নদীর দিকে। এক ঝাঁক পাখি সন্ধ্যের পরও স্নান করতে ভালোবাসে। লম্বা গলাটা তুলে আকাশের দিকে জল ছড়ায়, উপরে উঠে ডানা ঝাপটায়, একজন আরেকজনের ঘাড়ে আদর করে। প্রথম চাঁদের আলোয় ওদের ধপধপে শরীরে যেন বিদ্যুৎ খেলে। একটা মারার পর ডুলুংয়ের সাহস বেড়ে গেছে। সে খুব তাকে তাকে থাকে, কাশবনের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে। অপেক্ষাকৃত ছোট কোনো সারস দেখলে সে টাঙির এক কোপে গলাটা নামিয়ে দেওয়ার চেষ্টা করে। পাকুর গাছের তলায় দাঁড়িয়ে কমলা আস্তে আস্তে ডাকে, ডুলুং, ডুলুং। কোনো সাড়া আসে না। একদিন জ্যোৎস্না রাতে ওরা এসেছিল। এক সকালে ওরা ফিরে যেতে শুরু করে। এবার মাত্র 15 দিনের কেটেছে। ওদের উড়ে যাওয়ার সময় একটা আলাদা ডাক আছে। প্রথমে একজন ডাকে, তারপর আরেকজন, তারপর একসঙ্গে অনেকে। প্রথমে 3-4 জন গাছ ছেড়ে ডানা ঝাপটিয়ে উড়ে গিয়ে গোল হয়ে ঘুরতে থাকে। তারপর একটা দল শূন্যচারী হয়। 10 মিনিটের মধ্যে গাছ দুটো ফাঁকা হয়ে যায়। জগদীশ ঠিক ধরতে পেরে যায়, এ তো অন্য দিনের মতন আহারের সন্ধানে উড়ে যাওয়া নয়। তার বাড়ি ঘিরে পাখিগুলো উড়ছে, যেন বিদায় জানাচ্ছে। আকাশ সাদা হয়ে গেছে একেবারে। তাদের ডানার শব্দ ঠিক ঝড়ের মতন। তাদের কক কক ডাকের মধ্যে যেন ঝরে পড়ছে অভিমান। প্রত্যেক বছর এরা মাঘ মাসের শেষ পর্যন্ত থাকে। এবারে ভালো করে শীতই এলো না, তবু ওরা চলে যাচ্ছে কেন? জগদীশ চেঁচিয়ে ডাকলো, মঙ্গলা, মঙ্গলা। কমলা, নাড়ু, পিসিমা সবাই এসেছে। এমনকি নীতির জ্বর ছেড়েছে গতকাল, সেও ছুটে এলো উঠোনে। সবাই উপরের দিকে তাকিয়ে সবাই বুঝেছে। জগদীশ হাহাকার করে বলল, তোমাকে বলেছিলুম না পাখির মা রোজই কাঁদে, এবার কিছু একটা হয়েছে ওদের। নাড়ু আর কথা চেপে রাখতে পারল না। সে বলল, ডুলুং পাখি মেরেছে। কমলা এক চড় কষালো নাড়ুকে। জগদীশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আর কোনো দিন আসবে না ফিরে। জগদীশের অনুগত সাঁওতালরা নদীর ওপারের কাশবন আর জঙ্গল ঘুরে দেখেল।
অন্তত 4 জায়গায় সাদা পালক, রোয়া আর রক্তের চিহ্ন পাওয়া গেছে। লোধারা নিয়মিত এই পাখি মারতে শুরু করেছিল, তাতে কোনো সন্দেহই নেই। এই হিংস্র মানুষদের দেশে ওই সুন্দর পাখিরা আর থাকবে কেন? সারা পৃথিবীতে কি আর জায়গা নেই? সাঁওতালদের কাছে এই পাখি পবিত্রতার প্রতীক। তারা দুঃখের দীর্ঘশ্বাস ফেলে। জগদীশ শুয়ে পড়েছে খাটিয়ায়, তার মুখে ম্লান ছায়া, যেন এই বিশ্ব নিখিল থেকে সে আজই চির নির্বাসিত হলো একটা ছোট্ট উঠোনে। দুপুরের দিকে একটা ভিড় জমে গেল। গ্রামের অনেকেই শোক প্রকাশ করতে এলো। পাখিগুলো অসময়ে গ্রাম ছেড়ে চলে গেল, এ তো এই গ্রামেরই অপমান। বাইরের লোকেরা এরপরে এসে ছি ছি করবে, অথচ তাদের তো কোনো দোষ নেই। লোধারের একটা ছেলেকে যে এ বাড়িতে আশকারা দেওয়া হয়েছিল সে কথাও উঠলই। গ্রামে চুরি বেড়েছে সে কথাও বলল কেউ কেউ। পরশুদিন হাট থেকে সাঁওতাল মেয়েরা ফিরছিল সন্ধ্যের পর। ফুলমণি নামে একটি মেয়ের পায়ে কাঁচ ফুটেছিল। সে হাঁটতে পারছিল না ভালো করে, পিছিয়ে পড়ছিল খানিকটা। হঠাৎ দুটো ছেলে শাল জঙ্গলের আড়াল থেকে এসে তাকে চেপে ধরে। কোনো সাঁওতাল ছেলে এমন কাজ করবে না, এই নিশ্চয়ই লোধাদেরই অপকীর্তি। উত্তেজনা বাড়তেই লাগলো ক্রমশ। সন্ধ্যের পর প্রায় 500 লোকের বিরাট একটা দল টাঙ্গি বল্লম নিয়ে আক্রমণ করলো লোধাদের গ্রাম। লোধারা প্রথমে এগিয়ে দিয়েছিল ডুলুংকে। মাংস অনেকেই খেয়েছে, তবু সব দোষ ডুলুংয়ের। প্রথমে একটা শাবলের বাড়ি খেয়ে সে ছিটকে পড়ল মাটিতে। বাচ্চা সারসটার মতনই সে হ্যাঁচড় প্যাঁচড় করে পালাবার চেষ্টা করলো, পারল না। একটা টাঙ্গির কোপ পড়ল তার ঘাড়ে। তাকে খুন করার পরেও জনতার ক্রোধ কমল না। মরল আরো 3 জন, জখম হলো 27 জন। পুলিশ এলো 2.5 দিন পর। জগদীশকে কেউ ধরতে ছুঁতে পারল না। সে পঙ্গু শরীর নিয়ে দাঙ্গা করতেও যায়নি, আর বন্দুকও সে অন্য কেউ ধার দেয়নি। সে খাটিয়াতেই শুয়েছিল আগাগোড়া। দারোগাবাবু তার বাড়িতে এসে চা খেয়ে গেল। জনা 10 সাঁওতাল চালান হয়ে গেল সদরে। তারাও পার্টির দৌলতে জামিন পেয়ে গেল কয়েকদিন বাদে। লোধাদের তুলনায় সাঁওতালরা সংখ্যায় অনেক বেশি, সেই জন্য তাদের প্রতি দরদ আছে রাজনৈতিক দলগুলোর। এরপর মামলা কবে উঠবে ঠিক নেই, সবকিছু চুকে বুকেই গেল বলা যায়। কমলা মাঝে মাঝে চমকে চমকে ওঠে ঘুমের মধ্যে। সে যেন দেখতে পায় একটা ঝাঁকড়া শিরিষ গাছের ডগায় উঠে সেই কালো কুচকুচে চেহারার যুবকটি হাত বাড়িয়ে বলছে, এই জঙ্গল আমার, এই সব জঙ্গল আমার, আমার। তারপরেই সে দেখতে পায় মরমর করে গাছ ভেঙে পড়ছে, জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। কমলা তখন হাত পা ছুঁড়ে আ আ শব্দ করতে থাকে। মেয়ের তর্কারোগ হয়েছে এই ভয় পেয়ে মঙ্গলা তাকে নিয়ে গেল কনক দুর্গার মন্দিরে। পুরুতমশাই তাকে মন্ত্র পড়া জল দিয়ে বললেন, ও কিছু নয়, বিয়ের পরেই সেরে যাবে। জগদীশ মাঝে মাঝে মাঝরাত্রিরে জেগে উঠে বলে, শুনতে পাচ্ছ? পাখি মায়ের কান্না শুনতে পাচ্ছ? শোনো, শোনো, ঠিক সেই কাঁ কাঁ শব্দ আসছে গো গাছ থেকে। মঙ্গলা অনেক শক্ত মনের মানুষ। সে বলল, কোথায় শব্দ? ও তোমার মনের ভুল। জগদীশ বিষণ্ণভাবে বলল, তাই হবে বোধহয়। ওরা অসময়ে চলে গেল, আর কোনোদিন আসবে না, না গো। মঙ্গলা বলল, দেখোই না সামনের বছর কি হয়। আমরা তো আর
কোনো দোষ করিনি। জগদীশ আবার বালিশে মাথা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ক্রমে শীত এলো জাঁকিয়ে। সাঁওতালরা তাদের বাৎসরিক শিকার করতে জঙ্গলে গিয়ে খালি হাতেই ফিরে এলো। হরিণ শুয়োর তো দূরের কথা, একটা খরগোশও পায়নি এবার। সাপ ইঁদুররাও এই শীতে গর্তে ঢুকে থাকে। জঙ্গলে আর কোনো চক নেই। সেই জঙ্গলই বা কোথায়? কারা যেন ওর মধ্যে চাষও শুরু করেছে। চালের দাম এই শীতে বেড়ে গেল হু হু করে। নদীও শুকিয়ে গেছে। এবছর তেমন শাকসবজিও ওঠেনি। এই বছরটা বড় নির্দয়। সবাই পাখিদের কথা ভুলেই গেছে। শীতে কোনো আনন্দ নেই। আবার কবে বর্ষা আসবে সবাই চেয়ে আছে সেই আশায়। উঠোনে বসে রোদ্দুরে পিঠ দিয়ে ডালের বড়ি দিচ্ছে মঙ্গলা। খাটিয়ায় পা ছড়িয়ে আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছে জগদীশ। কুকুরটা হঠাৎ ঘ্যাঁ ঘ্যাঁ করে তেড়ে গেল বেড়ার দিকে। পেঁপে গাছটার তলায় কোনো মানুষ বসে আছে। মঙ্গলা বলল, কে দেখতো কমলা? কমলা আর নাড়ু একসঙ্গে ছুটে গেল। পুরুষ নয়, একজন স্ত্রীলোক, বুড়ি। পেঁপে গাছে ঠেস দিয়ে বসে আছে। গায়ে একখানা কাদা রঙের ছেঁড়া শাড়ি, মুখে অসংখ্য রেখা, মাথার চুল শনের নুড়ির মতন, ঘোলাটে ঘোলাটে চোখ। কি চাই? বুড়িটা ফ্যাস ফ্যাস করে কি বলল বোঝাই গেল না। তার গলা ভাঙা, কিংবা কোনো কালে বোধ হয় তার কথা বলার শক্তি ছিল না। তোমার কি চাই এখানে? বুড়িটা কিছু একটা বলার চেষ্টা করছে ঠিকই, পেটের ভিতর থেকে একটা শব্দ বার করার চেষ্টা কর। নাড়ু হঠাৎ চিনতে পেরে বলল, এ তো ডুলুঙের মা, বাজারের কাছে দেখেছি। কমলা শিউরে উঠল। আবার লোধারা এই গ্রামে আসতে শুরু করেছে। চিরকালের মতন হারিয়ে গেছে ডুলু, সে আর আসবে না। এই তার মা। এর মুখে এত রকম আঁকিবুকি যেন মনে হয় 1000 বছর বয়স। বিয়ের দিন ঘনিয়ে এসেছে কমলার। এখন তার আনন্দ করার সময়। তবু তার চোখ জ্বালা করে উঠল। বুড়িটা উঠে দাঁড়িয়ে সামনে হাত বাড়িয়ে প্রাণপণ চেষ্টায় তীক্ষ্ণ সরু কণ্ঠে কি যেন বলল। অতি কষ্টে তার দু একটা শব্দ উদ্ধার করা গেল। বুড়িটা বলছে, একটু একটু মরি মরি। এখানেই শেষ হলো পাখির মা গল্প পাঠ। গল্প পাঠে অভিষেক রায় ও শাওলি রায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর পড়তে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল। ভালোবাসুন বাংলা সাহিত্য। নমস্কার।